অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মাননীয় বিচারপতি ম্যাডাম জাস্টিস কাজী জিনাত হক, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি দ্য অনারেবল মিনিস্টার ইন চার্জ অফ দ্য মিনিস্ট্রি অফ ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান এমপি, স্পেশাল গেস্ট কোর্ট, the President of the Supreme Court Bar Association, Mr. A. Mahabuddin Khokon MP, honorable judges, fellow colleagues, journalists, and foreign guests as well. Assalamu alaikum and good evening to you all. সত্যি কথা বলতে কি আমি খুব প্রিপেয়ার ছিলাম না for this program, despite the fact that the chair of this program invited me on several occasions asking me to come and join and say me something. তো যেহেতু আমাদের অনেকগুলো বিদেশি ফ্রেন্ড আছে, I shall try to summarize my speech when I finish in Malay. Is it okay for you? Okay. লিগ্যাল এইড সম্পর্কে, এর কার্যক্রম সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমি নিজেও এর সঙ্গে সম্পৃক্ত ছিলাম because of my capacity as the elected secretary of Supreme Court Bar Association. সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির একজন সদস্য, সেই হিসেবে এই কমিটির কার্যক্রম সম্পর্কে আমার কথা বলার, কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ আছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আজকে এই একই সাবজেক্টে দুইটা বড় অনুষ্ঠান হচ্ছে। একটা অনুষ্ঠান সকালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, যেখানে আইনমন্ত্রী সাহেব ছিলেন। ইন কন্টিনিউশন অফ দ্যাট আমরা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে আমাদের যে কমিটি, সেই কমিটি কিন্তু আজকে একই দিনে আরেকটি প্রোগ্রাম করছে। জাতীয় পর্যায়ের এর গুরুত্ব অত্যন্ত বেশি, কিন্তু চ্যালেঞ্জ সম্পর্কে আমি দুই একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে দরিদ্র গরিব মানুষকে উদ্দেশ্য করে, যে নিপীড়িত নির্যাতিত ডিসঅ্যাডভান্টেজ মানুষকে উদ্দেশ্য করে এই লিগ্যাল এইডটা তৎকালীন প্রধানমন্ত্রী তার কতটুকু আমরা অর্জন করতে পেরেছি। দুর্ভাগ্যজনকভাবে লিগ্যাল এইডের মাধ্যমে যে সমস্ত আইনজীবীদেরকে নিয়োগ দেওয়া হয় এই সমস্ত মানুষকে প্রতিনিধিত্ব করার জন্য মাহবুদ্দিন খোকন সাহেব সুস্পষ্ট বলেছেন, অর্থ দিয়ে যে সমস্ত মানুষের এদের আইনি সেবা পাওয়া উচিত বলে তারা মনে করা হয়, আমাদের আর্থিক অপলতা হয়তো একটা কারণ হতে পারে, আমাদের মাইন্ডসেট একটা কারণ হতে পারে, যে লিগ্যাল এইডে আমরা ভালো লয়ার বলতে যারা বোঝাই তাদেরকে কিন্তু পাওয়া যায় না। বাস্তবতা মানতে হবে। যেমন একটা ডেটা দেখলেন আপনারা জেল অ্যাপিলে, এখানে মাননীয় বিচারপতিরা আছেন, অনেকেই আপনারা ক্রিমিনাল বেঞ্চের জুরিডিকশনে আছেন। এই অ্যাপিলটা কতটুকু কনভিক্ট, সে কিন্তু নিজে কিন্তু সেপারেট আপিল ফাইল করে, খেয়াল করে দেখেন। এবং এর বাইরে অতিরিক্ত হচ্ছে আমরা জেল অ্যাপিলের জন্য আমরা লিগ্যাল এইডের মেম্বারদেরকে দিয়ে থাকি। লিগ্যাল এইডের এই কর্মসূচিটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত সম্প্রসারিত, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যাদেরকে খুব টপ র্যাঙ্কিং লয়ার মনে করেন, আমার মনে হয় একটা উদাহরণ দেখাতে পারবেন না যেখানে আমাদের টপ র্যাঙ্কিং কোনো লয়ার লিগ্যাল এইডের পক্ষে কিংবা কোনো ইনস্টিটিউটের পক্ষে থেকে তাকে আইনগত সহায়তা দিয়েছে। তাহলে এই একটা রিয়েল প্রবলেম, যেখানে রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে আপনাকে রিয়েলি আপনার রুল অফ ল, অ্যাক্সেস টু জাস্টিসের জন্য এই প্রসেসটা আপনি নিয়েছেন, কিন্তু নানা কনস্ট্রেন্টের কারণে আপনি কিন্তু তাদের সেই প্রত্যাশাটা মিট আপ করতে পারছেন না। যদিও আমাদের প্রধান নিরপরাধ মানুষ কারাগারে কারান্তরীণ রয়েছেন, ভালো আইনজীবী অ্যাফোর্ড করতে পারেন না। আমার মনে হয় ইট ইজ হাই টাইম, এবং আমাদের আইনমন্ত্রী মহোদয় অত্যন্ত সক্রিয় মানুষ, এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত উপলব্ধিটাকে ম্যাটেরিয়ালাইজ করবেন, যে অন্তত মানসম্মত আইনজীবী এবং মানসম্মত সেবা দেওয়ার জন্যে এই লিগ্যাল এইড কমিটিগুলো যেন কাজ করতে পারে, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন যেন তাদের না থাকে। এটা হচ্ছে আমার প্রথম চাওয়ার জায়গা।
দুই নম্বর কথা হচ্ছে, এই যে লিগাল এইড যে রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়, এর কিন্তু তেমন প্রচারণা নেই। আমাদের দেশের মানুষের মাইন্ডসেট হচ্ছে যে কোনো একটা অপরাধ করার আগে কিংবা পরে তার পরিচিত কিংবা নাম করে একজন আইনজীবী শরণাপন্ন হওয়া। খুব বড় যারা হোয়াইট কালার যারা যারা অপরাধী, তাদের জন্য কোনো অসুবিধা নেই, কারণ তাদের অ্যাক্সেস আছে টু এমিনেন্ট লয়ার্স। হলে তার প্রথম চিন্তা, কতক্ষণ সে পুলিশ থেকে দোপাটি থাকবে, কতক্ষণ সে প্রশাসন থেকে পালিয়ে থাকবে, কতক্ষণ কোর্ট কাছারি থেকে পালিয়ে থাকবে। সে মনে করে কোর্ট কাছারি মানে আমার জন্য একটা বিরাট বড় বার্ডেনসাম জিনিস, আমার জীবনের বুঝি সব যতটুকু সহায় সম্বল আছে কোর্টে যাওয়া মানে আমার সব শেষ। এই জায়গাটা থেকে আমাদের অ্যাড্রেস করতে হবে যে না, আপনার সহায় সম্বল শেষ হওয়ার সুযোগ নেই, বরং রাষ্ট্র আপনার পাশে দাঁড়িয়েছে, আপনার আইনগতভাবে এই জায়গাটা রাষ্ট্র আপনাকে হেল্প করছে। এই ক্ষেত্রে ব্যাপক ভিত্তিক প্রচারণা, বিশেষ করে রুরাল এরিয়ার মধ্যে এই প্রচারণাটা নেই বলে আমার ধারণা, এবং আমি বিশ্বাস করি আমার ধারণাটা মিথ্যা না। আমার মনে হয় রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের সক্রিয় আইনমন্ত্রী সাহেবের কাছে অনুরোধ থাকবে, প্রচারণার বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। এখন ডিজিটাল যুগ, ডিজিটাল প্ল্যাটফর্মে এগুলো প্রচারণা করলে আমার মনে হয় যে এগুলো আমরা করতে পারি। এটা হচ্ছে সোফার। I'm not going to undermine any of my learned friends. I'm saying যে আপনারা যদি ফ্রম মাই সাইড, এখন তো হয়তো আমার পক্ষ থেকে কোনো ফৌজদারি মামলাতে হয়তো অ্যাসিস্ট করা সহজ হবে না। আমি নিজেও কিন্তু, আমাদের মনে আছে, আমাদের একজন মাননীয় প্রধান বিচারপতি ঘোষণা দিয়েছিলেন যে আমি কোনো একজন সিনিয়র আইনজীবী যদি মাসের মধ্যে একটা প্রবণ কোনো মামলা করে দেন গরিব মানুষের, তাহলে কিন্তু তাকে একটা স্পেশাল, তার একটা রিকগনিশন দেওয়া হবে। আমি যদি ভুল না করি, তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম সাহেব কথাটা বলেছিলেন। আমি জানি না সেটা কতটুকু ম্যাটেরিয়ালাইজ হয়েছে, তবে একেবারে দুঃসংবাদ না, কিছুটা সুসংবাদ। আমাদের মতো মানুষ যারা আমাদেরকে মনে করে যে আমরা সাধারণ মানুষের নাগালের বাইরে মনে করে, আমি বলতে পারি, আমি সন্তোষের সঙ্গে বলতে পারি, আমরা আমার ব্যক্তিগত অবস্থান থেকে অসংখ্য মানুষকে বিনা পয়সায় আইনগত সহায়তার অভিজ্ঞতা আমার আছে। Friends who did not understand what I was saying in front of this audience, this legal aid committee, be it national one or the Supreme Court one, is a key component for our access to justice and the rule of law. As you have heard, this is very important because Bangladesh is a poor country and there are many people that are helping us to build, reconstruct our country in different ways. And I'm sure many of you are in partners. They have got partnership with us in promoting our access to justice, rule of law. Even we had the program just few days back here with the UNDP and other Nordic countries as well. Given that in mind, so focus is to target the low-income people who cannot afford a good lawyer, but he has a right to access to justice by engaging a lawyer. That is the primary target of this law, and this whole system is concerned. At least there has been a separate directorate that has been passed. I'm just seeing from the paper of 26 January 2026 that there has been a specific directorate that has been set up for giving this legal aid services. So this is a great advancement, and I must say they demand and they can definitely claim a good round of applause from all of us on this account. The second thing, the another target people is particularly in our society, the women are really, really vulnerable. They have got access to this system. We have got the children, we have got the victims, maybe women, maybe the child. We have got other people like the freedom fighters, as the previous speaker was talking about. We have got these abandoned wives who can have access to this one, and ethnic minorities. I must say another thing, that is this, there are schedule of this law saying there are areas that can be covered under this system. So 9 different laws under which it will be operating, I'm sure, if not more than this 9. So this is very important, because in our adversarial system, you cannot take everything in court and get it redressed from there. And there are backlog of cases, millions of cases pending in every court. The judges are overburdened, the people are overburdened.
The whole mechanism, the system of the judiciary is not properly functioning because of the backlog of cases. If we just filter all these cases, there might be a good number of precedents of cases that do not require any formal litigation, that do not require any formal judgment, that can be mediated between the two parties. So it's very